বুঝে সাউন্ড আসছে? আপনি হ্যালো বলেন। হ্যালো। ঠিক আছে। আপনি কি অসুস্থ? আপনি কি প্রতিনিয়ত ওষুধ খেয়ে যাচ্ছেন? কোন ওষুধ খাচ্ছেন? অ্যালোপ্যাথি না হোমিওপ্যাথি, নাকি ভরসা রেখেছেন এখন আয়ুর্বেদিকে? তবে যাই হোক না কেন, অসুস্থতার মূল কারণটা কি? আপনি শারীরিকভাবে অসুস্থ নাকি মানসিকভাবে? যদি মানসিকভাবে আপনি অসুস্থ হন, তাহলে আজকের এই প্রতিবেদন আপনার জন্য। কারণ আজ আমরা কথা বলবো এমনই একটি বিস্ময়কর চিকিৎসা পদ্ধতি নিয়ে, যেই পদ্ধতি আজ থেকে প্রায় 30 বছর আগে অস্ট্রেলীয় মহাদেশে অফিসিয়ালি ডিক্লেয়ার হয়েছে সেটা একটা চিকিৎসা পদ্ধতি, কিন্তু এখনো পর্যন্ত সারা বিশ্ব জুড়ে হয়তো বেশিরভাগ মানুষই সেটা সম্বন্ধে অবগত নন। সেই চিকিৎসা পদ্ধতি বিষয়ে আমরা কথা বলবো, এবং কথা বলবো সেই মানুষটির সঙ্গে যিনি সাধারণ একজন বাঙালি হয়ে তার সাধারণ এক পেশার মধ্যে থেকে এই বিষয় সম্বন্ধে বিশদে জেনে মানুষকে এই সম্বন্ধে জানানোর জন্য লিখেছেন বই, প্রকাশও করেছেন। এবং সেই মানুষটির সঙ্গে আজকে সরাসরি আমরা কথা বলবো। আপনারা দেখছেন নিউজ আই উইটনেস, আমি চঞ্চল আপনাদের সঙ্গে। প্রথমেই আপনাদের সঙ্গে আলাপ করাবো সেই মানুষটির সঙ্গে যিনি এই চিকিৎসা পদ্ধতি সম্বন্ধে মানুষকে জানানোর উদ্দেশ্যে বই লিখেছেন। আমাদের সঙ্গে রয়েছেন কল্যাণীরই বাসিন্দা, অতি সাধারণ পেশার একজন মানুষ, শ্রী নিরুপম ব্যানার্জি। নিরুপম ব্যানার্জি, নিউজ আই উইটনেসে আপনাকে স্বাগত। নমস্কার। তো দাদা, প্রথমেই আমরা জানতে চাইবো এবং আমাদের দর্শকদের জন্য জানতে চাইবো এবং আপনার কাছ থেকে শুনতে চাইবো যে যে চিকিৎসা পদ্ধতি নিয়ে আমরা আজকে আলোচনা করব, সেই চিকিৎসা পদ্ধতির নামটি কি? এই চিকিৎসা পদ্ধতির নাম মডার্ন প্রাইভেট সাবকনশাস মাইন্ড থেরাপি, সংক্ষেপে পিএসটি বলা যায়। প্রাইভেটের পি, সাবকনশাসের এস এবং থেরাপির টি। তা এই পদ্ধতিকে আপনি প্রাইভেট সাবকনশাস থেরাপি বলতে পারেন। বাংলাতে অনুবাদও বিভিন্নভাবে হতে পারে। তা আমি আমার বইতে একটা বাংলা অনুবাদ নিজের মতো করেছি। কতদিন হলো এই বই আপনি লিখেছেন? আমি বইটা লিখেছিলাম বেশ কিছু বছর আগে। সেদিক থেকে বিচার করলে বইটার প্রকাশনাটা বরঞ্চ রিসেন্টলি হয়েছে। হ্যাঁ, বইটা আমি লিখেছিলাম যখন প্রথম বিষয়টা নিয়ে আমি গবেষণা করেছি, সেই সময়তে আর দেরি না করে, কাল বিলম্ব না করে ঝপাঝপ বই লিখে ফেলেছিলাম। এবং সেটা লেখার পর পাবলিশিং প্রসেস নিয়ে আমি একটুখানি সময় নিয়েছিলাম। তাতে যেই যুগটা ডিজিটালের দিকে ঝুঁকে পড়লো, তখন আমি বইটাকে পাবলিশ করেছি। তা আপনি এই যে বইটি লিখলেন এই চিকিৎসা পদ্ধতি নিয়ে, সেই বইটির নাম কি রাখলেন? বইটার নামে আমি ডাইরেক্ট প্রাইভেট সাবকনশাস থেরাপি থেকে আমি ইংরেজি বাংলা অনুবাদ করিনি। আমি নাম দিয়েছি গোপন অবচেতন উন্নতি। যেটাকে থেরাপি বলা হচ্ছে, সেটাকে আমি বাংলাতে উন্নতি কথাটা সেখানে বসিয়েছি। কারণ এখানে নিছক থেরাপি যে ঘটছে তাই নয়, এখানে মূল সমস্যা সেরে যাওয়ার পাশাপাশি আবার কিছু নতুন ক্ষমতা দেখা দিচ্ছে ক্লায়েন্টের মধ্যে, যেটাতে বেশ অবাক হয়ে যেতে হয়। অর্থাৎ সে হয়তো থেরাপিস্টকে বলতেও ভুলে গেছে যে আমার অমুক ব্যাপারটা বাকি আছে বা এই ক্ষমতাটা আমার নেই। হ্যাঁ, কিন্তু থেরাপিস্টকে সে তার শুধু উপসর্গটা বলেছে, উপসর্গ তো বিদায় নিয়েছে, প্লাস তার মধ্যে নতুন ক্ষমতার আবির্ভাব ঘটেছে। সেই জন্য আমি এখানে এই থেরাপিটাকে নিছক থেরাপি হিসেবে না প্রকাশ করে আমার বইয়ের মধ্যে নাম দিয়ে দিয়েছি উন্নতি। অর্থাৎ শুধু চিকিৎসা নয়, শুধু আরোগ্য নয়, পাশাপাশি অতিরিক্ত ক্ষমতার আবির্ভাব। এই যে চিকিৎসা পদ্ধতি, এটা কি আমরা যে প্রচলিত চিকিৎসা পদ্ধতি দেখি সেরকমই কিছু, না অন্য অন্য ধরনের কিছু? এটা একেবারেই স্বতন্ত্র। যে কোনো প্রচলিত পদ্ধতি থেকে বা প্রায় যে কোনো পদ্ধতির থেকে এটা স্বতন্ত্র। অফিসিয়ালি যতগুলো থেরাপি আছে তাদের প্রত্যেকের থেকে স্বতন্ত্র। মানে কিরকম বিষয়টা? এই যে চিকিৎসা পদ্ধতির কথা বলছেন বা আপনি লিখেছেন, এই চিকিৎসা পদ্ধতিতে কোন কোন বিষয়ের উপরে বা কোন কোন উপসর্গের উপরে এই প্রয়োগ করা হয়েছে এখনো পর্যন্ত? উপসর্গের প্রসঙ্গটা যদি আপনি শুরুতেই আনেন, তাহলে আমাকে একটা জিনিস বলতে হয়। সেটা হচ্ছে যে এই উপসর্গের তালিকা কিন্তু
রীতিমতো মহাসমুদ্রের মতো, মানে এত বিশাল তার তালিকা হবে যে এই সংক্ষিপ্ত ইন্টারভিউ কেন, আমাকে যদি বইতেও লিখতে বলা হয় আমি পেরে উঠবো না। কারণ এখানে বইতে আমি উপসর্গের উল্লেখ করেছি, উদাহরণ আমি একটা উল্লেখযোগ্য সংখ্যা দিয়েছি, কিন্তু সেটা একটা ইনকমপ্লিট লিস্ট, এরকম অনেক হতে পারে। হ্যাঁ, সেই কারণে এই প্রশ্নের উত্তর একটা বই লিখলেও শেষ হবে না। ফলে আমি এক কথায় উত্তরটা দিচ্ছি, প্রায় যে কোনো স্বাস্থ্য সমস্যা এই চিকিৎসার আওতায় আসতে পারে। মানে সেটা কিরকম, যদি যদি একটু বিস্তারিতভাবে, মানে সংক্ষিপ্ত আকারে হলেও যদি একটু বিস্তারিত জানতে চাওয়া হয়, যে কি ধরনের অসুখ, যেটা আমরা শুরুতেই আলোচনার প্রথমেই আমরা বলছিলাম যে মানসিক রোগ, যদি মনের রোগ যদি হয়, মনের অসুখ যদি হয়, তা সেক্ষেত্রে মনের রোগ কি ধরনের মনের রোগ, কি ধরনের মনের রোগ, যদি দু একটা যদি একটু বলেন। বিজ্ঞানের জগতে মনকে আবার দুভাগে ভাগ করা হয়েছে। আমি যদি অফিসিয়াল সায়েন্সের প্রসঙ্গে আসি, তাহলে এই ব্যাপারটা সারা পৃথিবী জুড়েই মোটামুটি স্বীকৃত যে মানুষের মন দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে সচেতন মন আর একটা হচ্ছে অবচেতন মন। তার মধ্যে আমাদের সমস্যাগুলো কোন মন থেকে আসছে সেইটা কিন্তু লক্ষ্য করার বিষয় আছে, যেটা অস্ট্রেলিয়ানরা বিশেষভাবে শনাক্ত করেছে। এই যে আপনি মনের ভাগের কথা বলছেন, সচেতন মন, অবচেতন মন, এই প্রচলিত যে ধারা বা প্রচলিত যে চিকিৎসা পদ্ধতি রয়েছে, যেটা সম্বন্ধে সাধারণত আমরা সাধারণ মানুষ যেগুলো জেনেছি বা জানি, যেমন হচ্ছে সাইকোলজিক্যাল থেরাপিস্ট বা হিপনোথেরাপিস্ট, এই থেরাপিও কি সেম জিনিস? হিপনোথেরাপি অবশ্য অতটা প্রচলিত নয়, যেটা সাইকোলজিক্যাল থেরাপিস্টের ব্যাপারটা আপনি বললেন। হ্যাঁ, সাইকোলজিক্যাল থেরাপিস্টরা তাদের একাংশ হিপনোথেরাপিস্টদের ব্যাঁকা চোখে দেখে, কারণ হিপনোথেরাপিকে অফিসিয়ালি নন কনভেনশনাল মনে করা হয়, অর্থাৎ অপ্রচলিত মনে করা হয়। তা সেই হিসেবে হিপনোথেরাপিও কিন্তু আপনার প্রচলিত পর্যায়ে আসে না। তবে এই আজকের টপিক, এটা কিন্তু হিপনোথেরাপির থেকেও স্বতন্ত্র, অর্থাৎ এটাও অপ্রচলিত সারা পৃথিবীর সাপেক্ষে, কিন্তু এটা প্রচলিত মনোবিদ্যা এবং নন কনভেনশনাল থেরাপি, সন্মন চিকিৎসা, তাদের দুজনের থেকেই স্বতন্ত্র। আপনি তো এই বিষয়টির উপরে লিখেছেন, নিশ্চয়ই সেটা নিয়ে আপনি অনুসন্ধানও করেছেন, রিসার্চও করেছেন, কিন্তু এর শুরুটা কোথা থেকে? আপনি এই বিষয়টা সম্বন্ধে, এই চিকিৎসা পদ্ধতি সম্বন্ধে জানলেন কিভাবে? আমি জেনেছিলাম ভারতবর্ষের একটা পত্রিকা থেকে, মাসিক পত্রিকা ছিল, সেটা পাঞ্জাবের অমৃতসর থেকে প্রকাশিত হতো। পত্রিকাটা ইংরেজি ভাষায় ছিল। তা সেখানে একটা আর্টিকেল বা প্রবন্ধ বেরিয়েছিল, সেটা লিখেছিল একজন পাঞ্জাবি ডাক্তার, কিন্তু সে তার পুরো নামটা উল্লেখ না করাতে এমনভাবে সংক্ষিপ্ত নাম দিয়েছিল, আমি ভেবেছিলাম সে সময় অস্ট্রেলিয়ান। হ্যাঁ, তো এবার সেই আর্টিকেলটার প্রসঙ্গে আসি। আর্টিকেলটার নাম ছিল হিলিং বাই সাবকনশিয়াস মাইন্ড, বাংলায় অনুবাদ করলে দাঁড়ায় অবচেতন মনের সাহায্যে আরোগ্য। তা সেই আর্টিকেলটা কভার স্টোরি ছিল ওই পার্টিকুলার ম্যাগাজিন ইস্যুতে, এবং আমি ওই ম্যাগাজিনটা কিনে ফেললাম। তখন দাম ছিল 10 টাকা। তারপরে আর্টিকেলটা পড়লাম। আমি ট্রেন জার্নিতে আর্টিকেলটা পড়েছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, যে বসার সিটও পাইনি, ওটা বোধহয় একটা শান্তিপুর লোকাল ছিল, যেটা কিনা 70 মিনিটে পৌঁছে দিত শিয়ালদা থেকে কল্যাণী। তা সেই 70 মিনিট আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর্টিকেলটাতে মশগুল হয়ে গেছিলাম, এত অসাধারণ আর্টিকেল। হ্যাঁ, আমার সামনে হয়তো বসার জায়গায় খালি হয়েছিল, আমি টের পাইনি, আমি অবচেতন হয়ে গেছিলাম আমার সামনে সিট খালি হচ্ছে নাকি হচ্ছে কি হচ্ছে না সেই ব্যাপারটা। অর্থাৎ অবচেতন মনের দ্বারা আরোগ্য বিষয়ে আপনি জানতে গিয়ে আপনি অবচেতন মনে পৌঁছে গিয়েছিলেন। হ্যাঁ, আমি সচেতন ছিলাম না যে আমার সামনে বসার জায়গা খালি ট্রেনে অ্যাভেলেবল হচ্ছে কি হচ্ছে না। আর আমি যখন আর্টিকেলটা শেষ হলো, তখন মোটামুটি কাঁচাপাড়া থেকে ট্রেনটা কল্যাণীর দিকে ঢুকছে। তাহলে আর্টিকেলটা আপনি পড়ে ফেললেন ট্রেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তার পরবর্তীতে তারপরে আমার যেটা মনে হলো যে এই টপিকটা আমার খুব সূক্ষ্মভাবেই মনে হলো যে টপিকটা যেন একটা নতুন দিগন্ত। এবং পরবর্তীকালে আমি যখন ইন্টারনেট এর মধ্যে প্রবেশ করলাম, সার্চ করলাম এই টপিকটার উপরে, তখন জানতে পারলাম যে সত্যিই সেটা বৈপ্লবিক একটা দিগন্ত বা নতুন অভিনব দিগন্ত। এবং সেই সময় ইন্টারনেটের মধ্যে দিয়ে আমি বিষয়টাকে ডেভেলপ করলাম, বা আমার বইটাকে বলা যায় ওই পাঞ্জাবি ডাক্তারের আর্টিকেলটারই একটা মানে আর্টিকেলটা থেকেই যেন বইটা গড়ে উঠেছে। এই যে একজন চিকিৎসকেরই লেখা একটি আর্টিকেল পড়ে আপনি বিষয়টা সম্বন্ধে জানলেন এবং
আপনার আগ্রহ বাড়লো। পরবর্তীতে আপনি যখন ওভার ইন্টারনেট এটা বিষয়ে বিশদে যখন জানতে শুরু করলেন, তখন কি কি জানতে পারলেন? কার কার সঙ্গে কার কার সম্বন্ধে জানলেন, কাদের কাদের সঙ্গে আপনার যোগাযোগ হলো? আমি ইয়াহু এবং গুগল দুটোতেই সার্চ করেছিলাম সার্চ ইঞ্জিন হিসেবে। তাতে দেখা গেল যে সেই সময় যখন আমি বইটা লিখছিলাম তখন 16খানা মোট ওয়েবসাইট আমার ভালো লাগলো বা আমি কার্যত অ্যাক্সেস করতে পারলাম। সেই 16টা ওয়েবসাইটের মধ্যে 15টা ছিল অস্ট্রেলিয়ান ওয়েবসাইট আর একটা ছিল নিউজিল্যান্ড ওয়েবসাইট। এটা হচ্ছে অফিসিয়ালি এই টপিকের ওপরে আমার পড়াশোনা, মানে আউটসাইড পাঞ্জাবির আর্টিকেল, পাঞ্জাবি মাঝে আর্টিকেল। একটা মাঝে একটুখানি আপনাকে বিরত করবো, একটা বিষয় হয়তো ওভারল্যাপ করে যাচ্ছি, সেই জন্য জেনে নেব যে আপনি যখন এই ইন্টারনেটে অনুসন্ধান করা শুরু করেন, সেই সময়টা কোন সময় ছিল, মানে কোন সাল, কত সাল? সেটা ছিল একবিংশ শতাব্দীর প্রথম দশক। হ্যাঁ, এক্স্যাক্ট সাল তো মানে মোটামুটি নিশ্চয়ই 2000 সালের পরে। হ্যাঁ, 2000 সালের পরে। তো 2000 সালের পরে, এবং আমি ইন্টারনেট শিখেছি 2000 সালে মোটামুটি। আপনি আপনি যখন এই অনুসন্ধানটা করলেন, অনুসন্ধান করে বিশদে যখন জানতে শুরু করলেন, তখন কি কি জানলেন বিষয়টা? আমি বিষয়গুলো আপনি মূলত জানার চেষ্টা করেছিলেন? আমি প্রথমেই যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে পাঞ্জাবি ডাক্তারের আর্টিকেলের সঙ্গে ইন্টারনেটের মিল আছে কিনা। দেখলাম তাৎপর্যপূর্ণভাবে মিল আছে, এবং শুধু টার্মটা একটু আলাদা। পাঞ্জাবি যেরকম প্রাইভেট সাবকনশাস থেরাপি পিএসটি অ্যাব্রিভিয়েশন ব্যবহার করেছিল, ইন্টারনেটে দেখলাম অফিসিয়াল নামটা একটু স্বতন্ত্র, কিন্তু কনসেপ্ট একই জিনিস, শুধু একটুখানি স্লাইট চেঞ্জ ইন টার্মিনোলজি। তো সেইখানটাতে আমার প্রথম যে ওয়েবসাইটটার সন্ধান পেলাম সেটাতে আবার এমন একজন ওয়েবসাইটটা বানিয়েছে, সে নিজে একাধারে এই থেরাপির প্র্যাকটিশনার, প্রাইভেট প্র্যাকটিস করার মধ্যে উনি অন্যতম থেরাপি হিসেবে এটা ব্যবহার করেন। আর একাধারে উনি আবার এই সমস্যা এককালে পেশেন্ট ছিলেন বা ক্লায়েন্ট ছিলেন। আচ্ছা। এবং সেই পেশেন্ট থাকা অবস্থাতে উনি এই থেরাপিটা নিজের ওপরে করিয়েছিলেন একজন অস্ট্রেলীয় চিকিৎসকের বা এই থেরাপিস্টের কাছে গিয়ে। তারপরে তিনি রিকভার করে গেছেন এবং তারপর তিনি থেরাপিস্ট হয়ে গেছেন। মানে এটা যেন সেই শুঁয়োপোকা থেকে প্রজাপতিতে পরিণত হওয়া, অর্থাৎ ছিল পেশেন্ট, হয়ে গেল টিচার। আপনি এই যে অনুসন্ধান যখন করলেন, তখন ওভার ইন্টারনেট এই বিষয়ে যারা পারদর্শী বা যারা এই বিষয় নিয়ে চর্চা করেছেন, তাদের লেখা আপনি পড়লেন, তাদের সঙ্গে কি আপনার যোগাযোগ হলো? হ্যাঁ, আমি তো সেই অস্ট্রেলিয়ানের সঙ্গে যোগাযোগ করলাম, যখন দেখলাম সে তার নিজের ওপরে এই থেরাপির অ্যাপ্লিকেশন কীভাবে অস্ট্রেলিয়াতে হচ্ছে সেটা সে বর্ণনা করেছে তার ওয়েবসাইটের মধ্যে। সেই বর্ণনার ভাষা অসাধারণ, মানে সেই ভাষা কি বলবো, এই ইংরেজি অনেক সাহেবও এরকমভাবে ইংরেজি লিখতে পারবে না। মানে সে ভাষাটাকে নিছক ইংরেজি বললেও বোধহয় কম বলা হবে। ওটা ওই ভাষার মধ্যে এমন সূক্ষ্ম কলাকৌশল রয়েছে যেটা ইনফ্যাক্ট বাংলা ভাষাতেও প্রয়োগ করা যায়, যে কোনো ভাষাতেই প্রয়োগ করা যায়। মনে হলো ভাষাটা সম্পূর্ণ অবচেতন থেকে আসছে। এবং সেই ভাষাতে উনি যেভাবে বর্ণনা করেছেন ওনার আরোগ্যের কাহিনী, এবং আরোগ্যের পরবর্তীকালে ওনার মধ্যে কিছু নতুন ক্ষমতার আবির্ভাব ঘটলো, হ্যাঁ, সেই উন্নতি কথাটাও যেভাবে বর্ণনা করেছে, তাতে মনে হলো এটা জেনুইন। লেখা দেখলে ক্ষেত্র বিশেষে বোঝা যায় যে জিনিসটা ফেক না জেনুইন। তা ওই লেখাতে আমার মনে হলো যে এই লোকটার সঙ্গে কন্ট্যাক্ট করতেই হবে। হ্যাঁ, তারপরে এক সময় তার ওয়েবসাইটের থেকে মোবাইল নাম্বারটা নিয়ে নিলাম। উনি আবার পাবলিকলি অ্যাভেলেবেল করে দিয়েছিলেন ওনার মোবাইল নাম্বার। সে সময় স্মার্টফোন ছিল না, আমি আইএসডি বুথ থেকে ওনাকে ফোন করলাম। আপনি অনুসন্ধান করলেন, অনুসন্ধান করে আরো বিশদে অনেক কিছু জানার সুযোগ পেলেন, জানতে পারলেন, এবং সেই সুবাদে আপনি একজন থেরাপিস্ট, মানে যিনি আগে নিজে পেশেন্ট ছিলেন, পরবর্তীকালে নিজে এই থেরাপিস্ট হিসাবে কাজ শুরু করেছেন, সেই রকম ব্যক্তির সঙ্গে কথা বললেন। হ্যাঁ, তার কাছ থেকে মূলত কি কি জানতে চাইবেন? তার সঙ্গে মোবাইলে কনভারসেশন হয়েছিল 2005 সালে। হ্যাঁ, দিনটা ছিল 10ই এপ্রিল। তা আমি ভারতীয় সময় বিকেল 4টে থেকে 5টার মধ্যে ওনার সঙ্গে যোগাযোগ করেছিলাম ওভার দি ফোন। তা উনি তখন দক্ষিণ গোলার্ধে মেলবোর্ন শহরে, এবং সেখানে 4.5 ঘন্টা এগিয়ে ভারতীয় টাইম থেকে অস্ট্রেলিয়া। তা সেই হিসেবে উনি আমার সঙ্গে কথা বললেন, এবং সেই ইন্টারভিউটা বেশ বড়সড় ইন্টারভিউ হয়েছিল। আমি ইনফর্মালি ইন্টারভিউ নিয়েছিলাম, আমি কখনো ওনাকে বলতে যাইনি যে আমি আপনার ইন্টারভিউ নিচ্ছি। আমি জাস্ট বলেছিলাম আই এম স্পিকিং ফ্রম ইন্ডিয়া, মাই নেম ইজ অমুক, ইত্যাদি ইত্যাদি, আমার বর্তমান প্রফেশন এই। হ্যাঁ,
তা ইনফ্যাক্ট আমার হোম টাউন কল্যাণী কথাটাও উল্লেখ করেছিলাম। তারপর যাই হোক, ওনাকে জিজ্ঞেস করলাম আপনি কোথায় আছেন এই মুহূর্তে, বললেন যে আমি মেলবোর্নেই আছি, মানে ওনার হোম টাউন মেলবোর্নে আছে। তা দক্ষিণ গোলার্ধে যখন কথা বলছি তখন অবশ্যই ওই থেরাপি টপিকের ওপরই কথা বললাম, কারণ ফালতু অন্য প্রসঙ্গে অচেনা ব্যক্তি হিসেবে প্রথম দিনই যদি কথা বলি তাতে কোনো ব্যাপারটা অপ্রাসঙ্গিক হয়ে যাবে। তো সুতরাং আমার প্রশ্নগুলো খুব গুছানো ছিল এবং সময়টা কাজে লাগিয়েছিলাম। কিঞ্চিত অন্য প্রসঙ্গ আলোচনা হয়েছিল, আর আগে থেকে একটা চিরকুটে কোশ্চেনগুলো লেখাও ছিল। আমি জাস্ট আইএসডি বুথের মধ্যে বসে চিরকুট দেখে দেখে কোশ্চেন করছিলাম। তা এই অবস্থাতে আমার কোশ্চেনগুলোর মধ্যে একটা উল্লেখযোগ্য কোশ্চেন ছিল যে এই থেরাপির ফি কত, অর্থাৎ দক্ষিণা কত। তাতে দেখলাম সে সময় 2005 সালে উনি বললেন 140 অস্ট্রেলিয়ান ডলার পার সেশন। অস্ট্রেলিয়ান ডলার সে সময় বোধহয় 30 টাকা ছিল। তো 140কে 30 দিয়ে গুণ করে যা দাঁড়ালো, তাতে বোধহয় মোট কথা এই থেরাপির বেশি সেশন লাগেও না। টিপিক্যালি 3-4টে সেশনের মধ্যে দিয়ে আরোগ্য পথ তৈরি হয়ে যায়। সেই কারণে এটা প্রচলিত মনোবিদ্যার থেকে অনেক বেশি দ্রুত, অর্থাৎ সেশনের সংখ্যা অনেক কম লাগে। তাতে আলটিমেটলি 140 অস্ট্রেলিয়ান ডলারকে যদি 3টে সেশন দিয়ে গুণ করি, তাতে যত ইন্ডিয়ান কারেন্সি হচ্ছে সেটা কিছুই না, মানে মধ্যবিত্ত সাধারণ ইন্ডিয়ানদের কাছে কিছুই না। সুতরাং ব্যাপারটা এটা অলরেডি ইন্ডিকেশন পেয়ে গেলাম যে অত্যন্ত কম খরচে এই চিকিৎসাটা হয়, যেটা আবার আরেকদিকে বৈপ্লবিক চিকিৎসা। তো আপনি অনুসন্ধান করলেন, জানার চেষ্টা করলেন, জানতেও পারলেন এবং বই লিখলেন। সেই বইতে নিশ্চয়ই এই চিকিৎসা পদ্ধতি কিভাবে আবিষ্কার হলো, কারা আবিষ্কার করলো, সেটাও তো নিশ্চয়ই আপনি জেনেছেন, নিশ্চয়ই লিখেছেন। হ্যাঁ, অবশ্যই। এই চিকিৎসা পদ্ধতি তো সেই পাঞ্জাবি ডাক্তারও আবিষ্কার করেনি, আর ওই অস্ট্রেলিয়ানও আবিষ্কার করেনি। আবিষ্কার যারা করেছে তারা আবার দুজন অস্ট্রেলিয়ান। তারা প্রথম জীবনে হিপনোথেরাপিস্ট হিসেবে প্রাইভেট প্র্যাকটিস করছিল, কিন্তু তারা দেখতে পেল যে হিপনোথেরাপিতে সাফল্যের হার 50%-এর বেশি হচ্ছে ঠিকই, অর্থাৎ মেজরিটি কেসে সম্পূর্ণ আরোগ্য আসছে এবং চিরকালীন আরোগ্যও আসছে, কিন্তু রেটটা বেশি না। অর্থাৎ ওনাদের মনে হলো পার্সেন্টেজটা একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছাচ্ছে না। হ্যাঁ, স্ট্যাটিস্টিক্সের ভাষায় বলা যেতে পারে একটা সিগনিফিক্যান্ট মেজরিটিতে পৌঁছাচ্ছে না। তা সেই সিগনিফিক্যান্ট মেজরিটি বা ভাস্ট মেজরিটি পার্সেন্টেজে যাতে মানুষ আরোগ্য লাভ করে, সেইটার জন্য তখন তারা গবেষণা শুরু করে দিলেন। মানে ওরা নিছক প্রাইভেট প্র্যাকটিস করে পয়সা কামাচ্ছি, পেশেন্টের কি হলো না হলো, স্ট্রাইক রেট কত সমাজে হচ্ছে না হচ্ছে আর ভাবার দরকার নেই, ওরকম অ্যাটিচিউড ওদের ছিল না। ওদের মধ্যে জেদ চেপে গেল যে সমাজের মধ্যে পার্সেন্টেজটা বাড়াতে হবে। অর্থাৎ আমার প্রাইভেট প্র্যাকটিসে যতই টাকা আসুক, আমি পার্সেন্টেজ বাড়ানোর জন্য গবেষণায় বসবো। তখন আর চিরকালীন আরোগ্যের পার্সেন্টেজটাকে সিগনিফিক্যান্ট পয়েন্টে নিয়ে যাওয়ার জন্য ওনারা গবেষণা করতে করতে হিপনোথেরাপিকে এমন বিবর্তন ঘটালেন যে হিপনোথেরাপি আর অবশেষে হিপনোথেরাপি থাকলোই না। মানে তখন চিকিৎসাটার বৈশিষ্ট্য এত নতুন হয়ে গেল যে সেটাকে সম্পূর্ণ একটা আলাদা নামকরণ দিতে বাধ্য হলো ওই দুজন অস্ট্রেলিয়ান, এবং অফিসিয়ালি নামকরণ হলো সেটার 1994 সালে, যেটা কিনা হিপনোথেরাপির প্রধান প্রিন্সিপালগুলো থেকেই একেবারে আলাদা। ফলে এটাকে হিপনোথেরাপি না বলাই ভালো, যদিও এটা জন্ম হয়েছে হিপনোথেরাপি থেকে। তাহলে এই যে চিকিৎসা পদ্ধতি, এটা যারা আবিষ্কার করলেন তারা অফিসিয়ালি তার আলাদা নামকরণও করলেন অবশ্যই, এবং পাশাপাশি সেই চিকিৎসা পদ্ধতির মধ্যে দিয়ে সাকসেস রেট কতটা বেশি অন্যান্য প্রচলিত পদ্ধতির থেকে, সেটাও তারা ডিক্লেয়ার করলেন। হ্যাঁ, সেটাও ডিক্লেয়ার করলেন। কিন্তু এখানে আমাদের প্রশ্ন হচ্ছে যে আপনি এই বিষয়টা সম্বন্ধে আগ্রহ জন্মালো, আপনি জানতে চাইলেন, ইয়ে করলেন, সেটা অনুসন্ধান করলেন, তথ্য সংগ্রহ করলেন, তারপরে বইও লিখলেন। কেন লিখলেন? আমি বইটা লিখলাম সাবজেক্টটা নতুনত্বের জন্য। আমার যেটা মনে হলো এই থেরাপির প্রথম যে প্রিন্সিপালটা, অর্থাৎ প্রাইভেট সাবকনশাস থেরাপির প্রাইভেট, তা প্রাইভেট ব্যাপারটা তো প্রচলিত মনোবিদ্যার জগতে অনেক সময় বিপন্ন হয়। অর্থাৎ দিস থেরাপি ইজ ভেরি মাচ প্রাইভেট, যেটা কিনা সাইকো অ্যানালিসিসের ক্ষেত্রে দেখা যায় না, টিপিক্যাল যে হিপনোথেরাপি হয় সেখানেও দেখা যায় না। হ্যাঁ, যেটাকে বলে হিপনো অ্যানালিসিস বা যার আরেক নাম হচ্ছে অ্যানালিটিক্যাল হিপনোথেরাপি, সেখানেও পেশেন্টের প্রাইভেসি বিপন্ন হয়। একইভাবে সাইকোঅ্যানালিসিসও পেশেন্টের বা ক্লায়েন্টের প্রাইভেসি এক্সপোজ হয়ে যায়।
কিন্তু এই থেরাপিতে এটা হচ্ছে এমন একটা থেরাপি, একাধারে প্রাইভেসি ইনট্যাক্ট থাকছে থেরাপিস্টের সামনেও, আর একাধারে আবার এটা জেন্টল থেরাপি, অর্থাৎ অত্যন্ত মোলায়েম বা স্নিগ্ধ চিকিৎসা পদ্ধতি। আরেকটা থেরাপি অবশ্য উল্লেখ করতে পারি, আরও হ্যাঁ গোটা দুয়েক থেরাপি উল্লেখ করা যায় যেখানে প্রাইভেসি নিয়ে তারাও দাবি করে যে আমরাও প্রাইভেসি মেনটেন করি, যেমন বিহেভিয়ারাল থেরাপিস্টরা বলে আমরাও প্রাইভেসি মেনটেন করি, আবার সাজেশন হিপনোথেরাপিস্টরা আছে তারাও বলে বসে যে আমরাও প্রাইভেসি মেনটেন করি। কিন্তু ওদের দুজনের মাইনাস পয়েন্ট হচ্ছে ওদের পদ্ধতিটা জেন্টল নয়। বিহেভিয়ারাল থেরাপিস্টরা পেশেন্টের ইতিহাস খোঁচায় না ঠিকই, তারা বলে তোমরা বিহেভিয়ার নতুন প্র্যাকটিস করো তাহলেই তোমাদের প্রবলেম সলভ হয়ে যাবে, প্রবলেমের কারণ জানার দরকার নেই, ওটা অপ্রাসঙ্গিক, এই বড় বড় বাতেলা দেয় ঠিকই, কিন্তু বিহেভিয়ারাল থেরাপিতে স্ট্রাইক রেট ভালো নয়, তাতে পার্সেন্টেজ বেশি হয় না। আরেকদিকে বিহেভিয়ারাল থেরাপিটা যন্ত্রণাদায়ক। তাহলে সেক্ষেত্রে তো একইভাবে সাজেশন হিপনোথেরাপি তো যে বিহেভিয়ার চেঞ্জ করার জন্য যে হিপনোসিসের মধ্যে যে সাজেশনগুলো দেওয়া হয় তাতেও ইতিহাস খোঁচানো হয় না, প্রাইভেসি সেখানে থাকে বলে দাবি করে মেনে নিলাম, কিন্তু সেটাতেও স্ট্রাইক রেট বেশি নয় এবং সেটাও কিন্তু যন্ত্রণাদায়ক। তাহলে সেক্ষেত্রে তো যারা এই চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করলেন তারা এই অফিসিয়ালি এটাকে একটা চিকিৎসা পদ্ধতি হিসাবে ডিক্লেয়ার করলেন যখন, তখনই তার মধ্যে রেখে দিলেন প্রাইভেট, অর্থাৎ প্রাইভেসি ইনট্যাক্ট থাকছে। প্রাইভেট এর পরের প্রিন্সিপালটা হচ্ছে সাবকনশাস। সাবকনশাসের আরেক নাম হচ্ছে জেন্টল, সাবকনশাস মাইন্ডের আরেক নাম হচ্ছে জেন্টল মাইন্ড। হ্যাঁ, এটা অস্ট্রেলিয়ান ওয়েবসাইট থেকে আমি শিখেছি যে সাবকনশাস মাইন্ডের আর একটা নাম আছে, এই সেটা সাবকনশাস মানে বিভিন্ন নাম দিচ্ছে অস্ট্রেলিয়ানরা, তার মধ্যে একটা নাম হচ্ছে জেন্টল মাইন্ড। তা সাবকনশাস হচ্ছে সেকেন্ড প্রিন্সিপাল, অর্থাৎ আরোগ্যটা আসছে অবচেতন থেকে। যে পাঞ্জাবি ডাক্তারের আর্টিকেলটা শিরোনাম ছিল হিলিং বাই সাবকনশাস মাইন্ড, অর্থাৎ আরোগ্য যেটা আসবে সেটা অবচেতন থেকে আসবে। তা এখানে অবচেতন মন থেকে আরোগ্য আসলেও প্রাইভেসিটা ইনট্যাক্ট থাকছে। হ্যাঁ, যার কারণেই এর নামকরণ করা হয়েছিল প্রাইভেট সাবকনশাস মাইন্ড থেরাপি। এক্স্যাক্টলি। এবং একদিকে প্রাইভেসি ইনট্যাক্ট থাকছে, আরেকদিকে আরোগ্যটা আবার সাবকনশাস থেকে আসছে, ফলে আরোগ্যটা জেন্টল হচ্ছে, অর্থাৎ আরোগ্যটা জেন্টল বাংলা এক্স্যাক্টলি কী হবে, মোলায়েম হচ্ছে বা স্নিগ্ধ হচ্ছে। তা আরোগ্য পদ্ধতিটা বিহেভিয়ারাল থেরাপির মতো যন্ত্রণাদায়ক হচ্ছে না, সাজেশন হিপনোথেরাপির মতো যন্ত্রণাদায়ক হচ্ছে না, আরোগ্য পদ্ধতিটা কিন্তু জেন্টল বা মোলায়েম হচ্ছে। আপনি তো আপনার এই দুটো জিনিসের কম্বিনেশন পৃথিবীর অন্য কোনো অফিসিয়াল থেরাপিতে পাওয়া যায় না, যেখানে একদিকে প্রাইভেসি ইনট্যাক্ট থাকছে আর একদিকে জেন্টলনেস ইনট্যাক্ট থাকছে। আপনি তো আপনার লেখায় নিশ্চয়ই বিশদে এই সমস্ত বিষয়গুলো নিশ্চয়ই আলোচনা করেছেন, প্রাইভেসির বিষয়টা কিভাবে আবিষ্কার হয়েছে, নিশ্চয়ই যারা আবিষ্কার করেছেন তাদের সম্বন্ধেও নিশ্চয়ই লিখেছেন। হ্যাঁ, একটা চ্যাপ্টারই তো আছে অষ্টম অধ্যায়, যেখানে আমি এই ব্যাকগ্রাউন্ডটা উল্লেখ করেছি যে কিভাবে বিবর্তন হলো বা কিভাবে পিএস এই থেরাপির জন্মটা হলো। যারা এটা আবিষ্কার করলেন তাদের পরিচয়টা? তাদের পরিচয় হচ্ছে, আমি প্রথমে বলেছি তারা প্রথম দিকে হিপনোথেরাপিস্ট ছিল। তারা তখন সে সময় সারা পৃথিবীতেই অবচেতন মন চিকিৎসার একদম অগ্রণী পজিশনে ছিল হিপনোথেরাপি। হ্যাঁ, অবচেতন চিকিৎসার আঙিনাতে একদম অগ্রণীর ভূমিকায় ছিল এই সন্মন চিকিৎসা। তা সেই পেশাতেই তারা ছিল, কিন্তু সেই অগ্রণীরও পার্সেন্টেজটা ভালো না থাকাতে বা ওদের কাছে ভালো মনে হয়নি, তখন ওরা চলে এলো এই থেরাপির আবিষ্কারে। এবং সেই অস্ট্রেলিয়ানদের নাম হচ্ছে ফ্র্যাঙ্ক রাইট এবং গ্রেগরি ব্রাইস। হ্যাঁ, ফ্র্যাঙ্ক রাইট এবং গ্রেগরি ব্রাইস কেউ কাউকে চিনত না, দুজনে ইন্ডিপেন্ডেন্টলি গবেষণা করছিল ওই পার্সেন্টেজটাকে বাড়ানোর জন্য, সাকসেসের পার্সেন্টেজ। এবং দুজনে এমন সব কৌশল ডেভেলপ করলো যেগুলো কিনা এই মানে নতুন ধরনের কলা কৌশল, এবং কেউ কাউকে না চিনত। এই অবস্থাতে হঠাৎ এক সময় অস্ট্রেলিয়াতে 1989 সালে দুজনের সাক্ষাৎ হয় ঘটনাচক্রে। তা যখনই দুজনের মধ্যে সাক্ষাৎটা হয় তখন দুজনেই কনফিডেন্স পেয়ে গেল, কারণ একে দেখতে পেল অপরজন তারই মতো এই হিপনোথেরাপিকে ইমপ্রুভ করার চেষ্টা করছে এবং নতুন পথে এগোচ্ছে। এবং দুজনেই আবিষ্কার করলো প্রথমে যে তাদের দুজনের নতুনত্বের মধ্যে আবার মিল আছে, দুজনেই নতুন পথে নেমেছে, কিন্তু মজার ব্যাপার দুজনের নতুন পথ দুটোর মধ্যেও আবার মিল পাওয়া যাচ্ছে। তখন ওরা কোলাবোরেশন শুরু করে দিল এবং যেই মিলগুলোকে ওরা নিজেদের মধ্যে মিলগুলোকে ট্র্যাকিং করলো যে আমরা দুজনেই তো একই মিশনে আছি এবং দুজনের মধ্যে মিল পাওয়া যাচ্ছে, সেই মিলগুলোকে ওরা এক জায়গাতে লিস্ট আউট করলো, তালিকা বানালো, আর অমিল যেগুলো সেগুলো নিয়েও গবেষণা হলো। আলটিমেটলি ওরা কোলাবোরেশন করে 1990 সালে এই থেরাপির একটা প্রিকারসার আবিষ্কার করলো, অর্থাৎ 1 বছরের মধ্যে এই থেরাপির বলা যেতে পারে অঙ্কুর তৈরি হলো। হ্যাঁ, আর থেরাপিটা এমনি মানে জন্মালো হচ্ছে 94 সালে। তাহলে
আপনি যেই দুজন হিপনোথেরাপিস্ট যারা এটা আবিষ্কার করেছে তাদের কথা বললেন, প্রাক্তন হিপনোথেরাপিস্ট। প্রাক্তন হিপনোথেরাপিস্ট। পাশাপাশি আরেকজনের কথা আপনি বললেন, মেনশন করলেন, যিনি একসময় নিজে পেশেন্ট ছিলেন, পরবর্তীতে নিজে থেরাপিস্ট হয়েছেন। তাহলে এই যে থেরাপি, এই যে চিকিৎসা পদ্ধতি, সেটা শিখতে গেলে তাহলে মানে জেনারেল যে আমরা প্রচলিত থেরাপিস্টের যে প্রশিক্ষণ বা যে শিক্ষাগত যোগ্যতা সেটা থাকার দরকার পড়ে না? মজার ব্যাপার হচ্ছে যে এই চিকিৎসা এতই উন্নত, এতই উচ্চ স্তরের, যে এ যে শুধু প্রফেশনালি এগিয়ে তাই নয়, এ আবার একাডেমিক দিক থেকেও এমন একটা স্তরে পৌঁছে গেছে যে এই থেরাপিতে ব্যুৎপত্তি অর্জন করতে গেলে, অর্থাৎ এই থেরাপিতে চিকিৎসক হতে গেলে প্রচলিত মনোবিদ্যার জানার কোনো দরকারই নেই, এবং এমবিবিএস করারও কোনো দরকার নেই। অর্থাৎ আমার ওষুধ বিদ্যা না জানলেও চলবে, ওষুধ অস্ত্রোপচার এসব বিদ্যা না জানলেও চলবে, আবার হচ্ছে ওই সাইকোলজি, সিগমন্ড ফ্রয়েড, কার্ল জুং, ওসব জিনিস না জানলেও চলবে। তাহলে এই চিকিৎসা পদ্ধতি নিশ্চয়ই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে অস্ট্রেলিয়া। অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়ানরা এও বলেছে যে প্রচলিত মনোবিদ্যা এবং এমবিবিএস এই দুটোর তো দরকার নেই, এবং কোয়ালিফিকেশান অফিসিয়ালি মিনিমাম ক্লাস 12 পাস যথেষ্ট। তার কারণ হচ্ছে যে এটা এমন একটা পর্যায়ের থেরাপি, এখানে তথাকথিত বিদ্যার উপরে এটা নির্ভরশীল নয়, বা অন্য ভাষায় বলা যেতে পারে এটা এমনই একটা উন্নত বিদ্যার উপরে নির্ভরশীল যেটা তথাকথিত বিদ্যাকে অনেক ওভারটেক করে গেছে। অর্থাৎ প্রাথমিক শিক্ষাগত জ্ঞান, শিক্ষাগত যোগ্যতা থাকলেই এই চিকিৎসা পদ্ধতি শেখা যাবে না, একেবারে প্রাথমিক নয়, উচ্চ মাধ্যমিকটা পাস করতে হবে এবং ইংরেজিটা জানতে হবে। তবে অস্ট্রেলিয়ানরা বলেছে যে যদি কারোর ক্লাস 12-এর যোগ্যতাও না থাকে, হ্যাঁ, ধরা যাক আপনার ভাষায় প্রাথমিক যোগ্যতা, অর্থাৎ সে হয়তো মাধ্যমিক পাস বা ইভেন ক্লাস 4 পাস, তাও যদি হয়, হ্যাঁ, মানে প্রাথমিক ধরনের যদি কিছু হয়, তাতেও অস্ট্রেলিয়ানরা বলেছে আমরা কেস বাই কেস তাকে ইন্টারভিউ নিয়ে তাকে হেল্প করতে রাজি আছি, যদি মনে হয় তার মধ্যে অন্য ক্ষমতা আছে, হ্যাঁ, তাকেও আমরা কেস বাই কেস আমরা চান্স দিতে রাজি আছি এই থেরাপি শেখবার জন্য। মানে ক্লাস 12টা হচ্ছে অফিসিয়াল একটা তো অফিসিয়ালি তো একটা মার্জিন অ্যানাউন্স করতে হয়, সেটা ক্লাস 12। আনঅফিসিয়ালি কেউ যদি বলে যে আমি হাইলি ইন্টারেস্টেড কিন্তু আমার ক্লাস 12টা হয়ে ওঠেনি যে কোনো কারণেই হোক, সেক্ষেত্রে কারণ এখানেও অস্ট্রেলিয়ানরা খোঁচাতে যাবে না, হয়তো তারা তার প্রাইভেসি মেনটেন করে তাকে সুযোগ দেবে। তাহলে এই সমস্ত বিষয়গুলো নিশ্চয়ই আপনার লেখাতে মেনশন করা? হ্যাঁ, অবশ্যই, যে এটার জন্য এক তথাকথিত জ্ঞান বা তথাকথিত একাডেমিক কোয়ালিফিকেশান বা ইন্টেলেকচুয়াল প্রাওয়েস যে কতখানি দরকার তার লিমিট আমি উল্লেখ করে দিয়েছি। অ্যাকচুয়ালি এই থেরাপিটা কোনো ইন্টেলেকচুয়াল প্রাওয়েসের উপর ডিপেন্ড করে না। আমাদের সমাজে এটা, বিশেষ করে পাশ্চাত্য সমাজে, আমাদের ইন্টেলেক্টের উপরে বড্ড বেশি জোর দেওয়া হয়। হ্যাঁ, এই ইন্টেলেক্ট বা বুদ্ধি, এটার উপরে এত বেশি জোর দেওয়া হয় যে মনে করা হয় যারা খুব বুদ্ধিমান লোক তারাই একমাত্র সাইকোলজিস্ট হতে পারে বা মানুষের মন বুঝতে পারে, এরকম একটা ধারণা পাশ্চাত্য সমাজে বিশাল বড় রটনা, কিন্তু প্রকৃত ঘটনা এই রটনা থেকে অনেকটাই দূরে। অর্থাৎ মানুষের মনকে বোঝবার জন্য ইন্টেলেকচুয়াল প্রাওয়েস বাধ্যতামূলক নয়। সেটা প্রমাণ করে দিয়েছে এই প্রাইভেট সাবকনশাস। হ্যাঁ, সেটা প্রফেশনালি প্রমাণ করে দিয়েছে, একেবারে মানে স্ট্যাটিস্টিক্যালি প্রমাণ করে দিয়েছে, পার্সেন্টেজে প্রমাণ করে দিয়েছে। তাহলে অফিসিয়ালি 1994 সালে আপনি বলছেন এটাকে ডিক্লেয়ার করা হয়েছে। তাহলে আমরা যদি বছরের হিসাব করি, প্রায় 30 বছর হয়ে গেল এই চিকিৎসা পদ্ধতি পুরোপুরি এস্টাবলিশ বলতে অস্ট্রেলেশিয়া মহাদেশে এস্টাবলিশড। অস্ট্রেলেশিয়া মহাদেশ বলতে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ফিজি, ভানুয়াতু, সলোমন আইল্যান্ডস, এরকম কিছু দ্বীপপুঞ্জর দ্বীপ আছে। হ্যাঁ, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের ওই অঞ্চলটার একটা ম্যাপ ঘাঁটলেই আমরা দেখতে পাবো, গুগল ম্যাপে চলে যাও, তাতে অস্ট্রেলেশিয়া মহাদেশ বলতে ওই অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আর হচ্ছে পাপুয়া নিউগিনিও বোধহয় আছে। মোটামুটি ওই পুরো চত্বরটা নিয়ে অফিসিয়ালি অস্ট্রেলেশিয়া মহাদেশ। অর্থাৎ অস্ট্রেলীয় মহাদেশে এক চিকিৎসা পদ্ধতি, অস্ট্রেলেশীয়, হ্যাঁ, বা যাই হোক অস্ট্রেলীয় বলা যেতে পারে, এক অভিনব চিকিৎসা পদ্ধতির আবিষ্কার হলো, সেটা অফিসিয়ালি ডিক্লেয়ার হলো। সেই বিষয়ে ভারতে বসে, ভারতের এক মানে ছোট শহর কল্যাণীতে বসে আপনি সেই বিষয়ে অনুসন্ধান করলেন, বইও লিখলেন, এবং তাতে যতটা সম্ভব আপনি মেনশন করলেন বিভিন্ন অ্যাসপেক্টগুলো। কিন্তু বইটা লিখলেন কেন? বইটা লিখলাম সাবজেক্টটার নতুনত্ব এবং
সৌন্দর্য এবং কার্যকারিতা এগুলো আমাকে এতটাই মুগ্ধ করেছিল যে মনে হলো এই জ্ঞানটা সমাজের মধ্যে ছড়ানোর দরকার আছে। এক নম্বর মানে সাবজেক্টটার যে অসাধারণ নতুনত্ব, যে থেরাপিস্টের কাছেও ক্লায়েন্টের প্রাইভেসি ইনট্যাক্ট থাকছে, ভাবা যায় না। হ্যাঁ, মানে এবং শুধু তাই নয়, তাতে সাফল্যটা দুর্দান্ত আসছে। থেরাপিস্টের কাছে প্রাইভেসি ইনট্যাক্ট রেখে তো বিহেভিয়ারাল থেরাপি এবং সাজেশন হিপনোথেরাপিও বাজারে আছে, কিন্তু তাদের পার্সেন্টেজ তো ভালো না। কিন্তু এটাতে প্রাইভেসিও ইনট্যাক্ট থাকছে, সাকসেসও আসছে। তাহলে আপনি বই তো লিখলেন, সেই বই পাবলিশও করলেন, কতটা পৌঁছাতে পারলেন এখনো পর্যন্ত মানুষের কাছে? দেখুন, মানুষের কাছে পৌঁছানোর ব্যাপারটা মানুষের নিজের ক্ষমতা নেওয়ার ক্ষমতা এবং মেন্টাল অ্যাটিটিউডের উপরে নির্ভরশীল, এটা একটা ফ্যাক্টর আছে। তবে আমি অল্প কিছুকাল হলো পাবলিশ করেছি, তাতে যে কজন আমার বইটাকে নিয়েছে তারা মোটামুটি পজিটিভ ফিডব্যাক দিয়েছে, বা অ্যাটলিস্ট তারা কোনো নেগেটিভ ফিডব্যাক দেয়নি। তাহলে এই বই প্রকাশের জন্য যেটুকু তথ্য সংগ্রহ করার দরকার আপনি সংগ্রহ করেছেন। বইটার টপিক সম্পর্কে আমি এখনো পর্যন্ত নেগেটিভ কোনো ফিডব্যাক পাইনি, আমার যে পাবলিশিংয়ের যেটুকু অভিজ্ঞতা হয়েছে। আর যদি নেগেটিভ ফিডব্যাক এসেও থাকে তাতেও কিছু এসে যায় না, কারণ অস্ট্রেলিয়াতে অলরেডি স্ট্যাটিস্টিক্যাল সার্ভে চলছে, তাতে এই থেরাপিতে যারা যেসব ক্লায়েন্ট প্রবেশ করে তাদের কে কোশ্চেনিয়ার পাঠানো হয় যে কতখানি কার্যকরী হলো জানবার জন্য। সেই কোশ্চেনিয়ারটা থাকে ইয়েস নো কোশ্চেন, খুব মানে অবজেক্টিভ কোশ্চেন, এবং মাত্র দুটো চয়েস থাকে, ইয়েস অথবা নো। অর্থাৎ একটা সিমটম সেরেছে নাকি সারেনি, বিদায় নিয়েছে নাকি বিদায় নেয়নি, আর লাস্টে একটা নিজস্ব ওপিনিয়ন কিছু দেওয়ার থাকলে একটা মানে কমেন্ট করার একটা সেকশন থাকে। তাতে সবাই যে ওপিনিয়ন দেয়, ওপিনিয়নটা অপশনাল, তবে কোশ্চেনের ইয়েস নোগুলোটা কম্পালসারি বা ওটা দেওয়া উচিত। তা সেই ইয়েস নো অপশানের ভিত্তিতে যে স্ট্যাটিস্টিক্যাল রিসার্চ এবং কমেন্ট সেকশন মিলিয়ে তাতে দেখা যাচ্ছে যে পজিটিভ এবং নেগেটিভ দুরকম ফিডব্যাকই এসছে অস্ট্রেলিয়ার স্ট্যাটিস্টিক্যাল এক্সামিনেশনে। কিন্তু সেই নেগেটিভ ফিডব্যাকগুলো সাহায্য করেছে থেরাপিটাকে আরও শানিত হওয়ার জন্য। মানে থেরাপির যে আজকে 30 বছর মতো হলো, তার মধ্যে ইনফ্যাক্ট থেরাপির জন্মানোর আগেই 1994 সালের আগেই মোটামুটি ধরে নিন 90 সাল থেকেই যে এই স্ট্যাটিস্টিক্যাল রিসার্চ হয়ে যাচ্ছে, এবং তাতে 90 সাল থেকে 94 সালের মধ্যেও নেগেটিভ ফিডব্যাক এসছে। কিন্তু সঙ্গে সঙ্গে ওরা বিজ্ঞানীর মতো, প্রকৃত বিজ্ঞানীর মতো ওরা সেই নেগেটিভ ফিডব্যাকটাকে করেছে, পর্যবেক্ষণ করেছে যে কোন অঞ্চলে নেগেটিভ ফিডব্যাকটা আসছে, সেই অনুযায়ী ওই অঞ্চলটাকে উন্নত করেছে। এরিয়া অফ ইমপ্রুভমেন্টগুলোকে অস্ট্রেলিয়ানরা প্রতি মুহূর্তে আইডেন্টিফাই করছে, যেখানে যেখানে নেগেটিভ ফিডব্যাক এসছে বা আসতে পারে সেখানে সেখানে ওরা এরিয়া অফ ইমপ্রুভমেন্টটাকে নোট করে নেয়, এবং তারপরে সেই জায়গাটাতে উপরে ফার্দার রিসার্চ হয়, এবং থেরাপি পদ্ধতিটাকে অথবা থেরাপিস্টের তরফ থেকে যদি কোনো ল্যাপস হয়ে থাকে সেই থেরাপিস্টকেও মেসেজ দেওয়া হয় যে তুমি নিজেকে উন্নত করো। হ্যাঁ, আর যদি থেরাপিস্টের কোনো ল্যাপস না থাকে সেক্ষেত্রে থেরাপি পদ্ধতিটার মধ্যে মানে আরও ইমপ্রুভমেন্ট আনা যায় কি না সেই চেষ্টা করা হয়। অর্থাৎ ওই এরিয়া অফ ইমপ্রুভমেন্টের ব্যাপারটা ধরে নিন মেনলি দুরকম হয়। একটা হচ্ছে থেরাপিস্টের তরফ থেকে ইমপ্রুভমেন্টের দরকার হতে পারে, হ্যাঁ, সেক্ষেত্রে থেরাপি পদ্ধতিটা ঠিক আছে, পদ্ধতিতে কোনো মানে আবিষ্কারের কোনো দুর্বলতা নেই। আর একটা হচ্ছে পদ্ধতিটা আবিষ্কারের পথে যখন এগোচ্ছে সে সময় তো হ্যাঁ, ওটাতে আর কি পদ্ধতিটাকে আরও শানিত করা যায় কিনা সেটা দেখা হয়। এখনো পর্যন্ত অস্ট্রেলেশীয় মহাদেশের বাইরে কতটা এর পরিধি বিস্তার করতে পেরেছে এই চিকিৎসা পদ্ধতি? অ্যাকচুয়ালি এই অস্ট্রেলিয়ানদের যে সমীক্ষাটা এইমাত্র বললাম, তাতে নেগেটিভ ফিডব্যাকের থেকে পজিটিভ ফিডব্যাক তাৎপর্যপূর্ণ পরিমাণে বেশি এসছে, এবং তাতে সামগ্রিকভাবে যে সিদ্ধান্তটা হয়েছে যে এই থেরাপির সাকসেস রেট 100-তে 100 না হলেও পার্সেন্টেজটা অত্যন্ত উঁচু, মানে অ্যামাজিংলি হাই, অবিশ্বাস্য রকমের উঁচু পার্সেন্টেজ পৌঁছে গেছে এই থেরাপির সাফল্যের রেট। অফকোর্স ব্যাপারটা ডিটারমিনিস্টিক নয়, ব্যাপারটা স্ট্যাটিস্টিক্যাল, অর্থাৎ 100-তে 100 জনই সেরে উঠবে বা সেরে উঠবেই কেউ এই গ্যারান্টি দেওয়া যায় না। কিন্তু কোনো চিকিৎসা পদ্ধতিতেই দেওয়া যায় না। পৃথিবীতে তো বিজ্ঞানের জগতে স্ট্যাটিস্টিক্স ঢুকে গেছে না, জিনিসটা 100-তে 100 যখনই হচ্ছে না তখনই ব্যাপারটা স্ট্যাটিস্টিক্যাল হয়ে যাচ্ছে। তা সেই হিসেবে পার্টিকুলার কোনো কেসে কখনোই গ্যারান্টি দেওয়া যায় না, কিন্তু প্রবাবিলিটি অফ সাকসেস অত্যন্ত উঁচু বলে মনে করা যাচ্ছে।
আজকে ধরুন সোশ্যাল সায়েন্সের জগতে এই কনফিডেন্স লেভেলটাকে 95% ধরা হয়। সোশ্যাল সায়েন্স বলতে আমি সাইকোলজি আনছি, সোশিওলজি বা ইকোনমিক্স, এগুলোতে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে স্ট্যাটিস্টিক্সের কনফিডেন্স লেভেল হচ্ছে 95%, অর্থাৎ অ্যাটলিস্ট 95% কেসে যদি সাফল্য আসে তখন জিনিসটাকে ওর আর কি সাকসেস বলে মনে করা হয়। এক কথায় সাকসেস বলা যায়। তাই এখানে আমার ধারণা যে অস্ট্রেলিয়ানরা নির্দিষ্ট পার্সেন্টেজটা ঘোষণা করছে না ঠিকই, টু দি বেস্ট অফ মাই নলেজ। আমি এখন ওদের নির্দিষ্ট পার্সেন্টেজ কিছু বলতে পারি না, তবে একটা জিনিস বুঝে গেছি যে ওরা অ্যাটলিস্ট 95%-এ দাঁড়িয়ে আছে। এবং আরেকটা ব্যাপার, পার্সেন্টেজ ওরা হয়তো পার্টিকুলার কোনো সংখ্যা ইচ্ছে করেই ঘোষণা করছে না, তার কারণ এই নয় যে ওরা ভয় পাচ্ছে, ওরা ভেরিফিকেশনের ভয়ে ওরা যে ঘোষণা করছে না তা কিন্তু নয়। ওরা পার্টিকুলার পার্সেন্টেজ না উল্লেখ করে শুধু বলে যাচ্ছে যে অ্যাস্টনিশিংলি হাই পার্সেন্টেজ। তার কারণ হচ্ছে এই পার্সেন্টেজ ব্যাপারটা তো আবার বছর টু বছর ভ্যারি করতে পারে, কারণ স্ট্যাটিস্টিক্যাল সমীক্ষা তো হয়েই চলেছে। এমন তো নয় যে স্ট্যাটিস্টিক্যাল সমীক্ষাটা এককালীন হয়ে থেমে গেছে। স্ট্যাটিস্টিক্যাল সার্ভে ইজ অনগোয়িং সার্ভে। ফলে এক্স্যাক্টলি, ফলে এই পার্সেন্টেজ যদি একটা ঘোষণাও দেয়, ধরা যাক আজকে অস্ট্রেলিয়ানরা তাদের কোনো একটা ওয়েবসাইটে একটা পার্সেন্টেজ অ্যানাউন্স করলো, সে 96% সাকসেস রেট, তার পরের বছরই দেখা গেলো সাকসেসের 97% হয়েছে, আবার তার পরের বছরে হয়তো 99% হয়েছে। তাই এরকমভাবে পার্সেন্টেজটা তো চেঞ্জ করতে পারে। সুতরাং ওরা এক কথায় কোনো পার্সেন্টেজ বলতে পারে না, কারণ পার্সেন্টেজটা ইটসেলফ ইজ অনগোয়িং অ্যাজ দি রিসার্চ ইজ অনগোয়িং। তাহলে এখনো পর্যন্ত অস্ট্রেলিয়া মহাদেশের বাইরে কতটা এই চিকিৎসা পদ্ধতি এখন প্রয়োগ করা হচ্ছে সেটা সম্বন্ধে? এইটা খুব কঠিন প্রশ্ন, এটা ইনফ্যাক্ট ভেরি টাফ কোশ্চেন। এই কোশ্চেনটা আমার মতো একটা মানে অন্য লাইনের লোককে জিজ্ঞেস করার অধিকার অবশ্যই আছে, যেহেতু আমি লাইনে মানে আমি এর উপরে বক্তব্য পেশ করে ফেলেছি, হ্যাঁ লিখেছি, সুতরাং তোমার অধিকার অবশ্যই আছে। কিন্তু এই ব্যাপারে সব থেকে ভালো উত্তর যদি কাউকে অফিসিয়ালি দিতে হয় তো সেই অস্ট্রেলিয়ানরাই দিক, যারা এই থেরাপির প্র্যাকটিশনার, যারা এই থেরাপিটাকে নিয়ে স্ট্যাটিস্টিক্যাল রিসার্চ চালিয়ে যাচ্ছে বা মডার্ন সায়েন্সের আওতায় নিয়ে এসছে, তারা এই প্রশ্নটার উত্তরটা দিক যে তারা কেন অস্ট্রেলেশিয়া মহাদেশের বাইরে, হ্যাঁ অর্থাৎ এরা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এই অঞ্চলটার এই ধরনের অঞ্চলের বাইরে কেন তারা ইউএসএ বা ইউকেতে কেন তারা জনপ্রিয় হতে পারলো না, বা তাদের এই প্রাইভেট সাবকনশাস থেরাপি কেন ইউরোপ আমেরিকাতে কেন দাঁত ফোটাতে পারলো না। এই প্রশ্নের উত্তরটা, হ্যাঁ, তবে অস্ট্রেলিয়ানরা এই প্রশ্নের উত্তর কিভাবে দেবে আমি জানি না। আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে উত্তরটা দিতেই হবে, বা আমাকে যদি অনুরোধ করা হয় যে না আমাকে একটা উত্তর দিতেই হবে, তাহলে আমি বলবো যে পৃথিবীতে অনেক ভালো জিনিস কিন্তু রাতারাতি জনপ্রিয়তা পায় না, কারণ একটা মতবাদ আছে, মাস ইজ নট দি ক্লাস। অধিকাংশ লোক কিন্তু ক্লাস লোক নয় বা উচ্চস্তরের লোক নয়। তা পৃথিবীর অস্ট্রেলেশিয়া মহাদেশের বাইরের অঞ্চলটাকে যদি আমি মানব জাতির অধিকাংশ অঞ্চল বলি, তাহলে পপুলেশন দিয়ে ধারণা অস্ট্রেলেশিয়া মহাদেশের কটা লোক বাস করে আর তার বাইরে পৃথিবীর কটা লোক বাস করে, তার পপুলেশনে ওই বাইরের অঞ্চলটা অনেক বেশি, তাদেরকে আমি মাস বললাম, দে আর নট ক্লাস। হ্যাঁ, সুতরাং তারা হয়তো সেই ক্লাসের পর্যায়ে আসেনি, এমনও তো হতে পারে যে দে আর নট ক্লাস। সুতরাং এটা একটা ফ্যাক্টর। আরেকটা ফ্যাক্টর হতে পারে, সেটা হচ্ছে যে পলিটিক্স অফ পিল পুশিং নামে একটা কনসেপ্ট আছে। এই থেরাপির ওপরই এক প্র্যাকটিশনার অস্ট্রেলিয়াতে একটা লিখেছে, এই প্রাইভেট সাবকনশাস থেরাপি উনি প্র্যাকটিস করেন, উনি একটা বই লিখেছেন, সেই বইতে একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে পলিটিক্স অফ পিল পুশিং। তাতে পিল বলতে মেডিসিন বা ড্রাগ বুঝিয়েছে, হ্যাঁ, সেটা এমবিবিএস ডাক্তারদের বা এমনি মেডিকেল ডক্টরদের দেওয়া ড্রাগও হতে পারে, আবার সাইকিয়াট্রিস্টদের লেখা ড্রাগও হতে পারে। তা পলিটিক্স অফ পিল পুশিংয়ের মধ্যে দিয়ে উনি যেটা বলতে চেয়েছেন যে অস্ট্রেলেশিয়া মহাদেশের বাইরে পৃথিবীর অন্য অঞ্চলটাতে একটা লবি কাজ করে, যেটা মেডিসিনের সেলকে বাড়ানোর জন্য বদ্ধপরিকর। তারা চায় না যে ফার্মাকিউটিক্যাল ইন্ডাস্ট্রি অস্ট্রেলিয়ার কাছে হাত তুলে দিক। হ্যাঁ, তারা চায় যে ওয়েস্টার্ন মেডিসিন ডমিনেট করুক এবং বিজনেস র্যাকেট কাজ করুক এবং প্রফিট আসুক। তা তারা ন্যাচারালি তাদের বিজনেস ইন্টারেস্ট থেকে তারা এই নলেজ এক্সপ্যানশনটাকে আটকানোর চেষ্টা করতেই পারে। আমি বলছি না যে ওই অস্ট্রেলিয়ান তার বইতে যেটা লিখেছে সেটা সঠিক, কিন্তু এটা একটা হাইপোথিসিস হিসেবে আমি ভাবছি যে হয়তো এরকম একটা ব্যাপার আছে। তাহলে যারা এই কারণ এই চিকিৎসা কোনো ওষুধের উপরে নির্ভরশীল নয়। প্রাইভেট সাবকনশাস থেরাপি এমন কোনো থেরাপি নয় যে একদিকে আমি মানুষের মনকে মন দিয়ে সাহায্য করছি, আরেকদিকে বা আমি মানুষকে মানে আমার এই থেরাপিতে সাহায্য করছি, আবার পাশাপাশি আমি মানুষকে ওষুধও দিয়ে দিচ্ছি। ব্যাপারটা এরকম নয় যে আমি ওষুধকে প্রমোট করছি। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি প্রাইভেট সাবকনশাস থেরাপিতে কোনো ওষুধ ব্যবহার করাটা এর অরিজিনাল প্রিন্সিপাল নয়।
হ্যাঁ, ক্ষেত্র বিশেষে ব্যবহার করতে হয় সেটা আলাদা। কারোর হয়তো অ্যাজমা হয়েছে, অ্যাজমাটা অবচেতন মন থেকে আসছে, কিন্তু অ্যাজমাটা এমন জায়গায় কমপ্লিকেটেড হয়ে গেছে যে তাকে ইনহেলার বা কোনো ওষুধ নিতে হবে, সেক্ষেত্রে মেডিকেল ডক্টরকে পাশাপাশি কনসাল্ট করতে বলা হয়। কিন্তু এই চিকিৎসার অধিকাংশ উপসর্গের ক্ষেত্রে কোনো ওষুধ ব্যবহার হয় না। তাহলে যারা এই বিষয়ে সম্বন্ধে আবিষ্কার করেছেন, বিষয়টি সম্বন্ধে মানুষের উপর প্রয়োগ করেছেন, সাকসেস রেট তারা পরিসংখ্যান করছেন, তারাই এই সম্বন্ধে বলুক। আমরা ফিরে আসি আপনার বইয়ের প্রসঙ্গে, যেই বইতে আপনি এই আরেকটা কথা বলে রাখি, কেন অস্ট্রেলেশিয়া মহাদেশের বাইরে জনপ্রিয় হয়নি, এটার ব্যাপারে একটা খুব মোলায়েম উত্তর হবে বা জেন্টল অ্যান্সার হবে, যে এই চিকিৎসার মূল আবিষ্কর্তা যে ফ্র্যাঙ্ক রাইট, তিনি একটা বই লিখেছিলেন 1995 সালে, এই থেরাপির ওপরে পৃথিবীর ইতিহাসে প্রথম বই। তাতে উনি বইটার সাব হেডিংয়ে লিখেছিলেন নিউ থেরাপি ফর দি নিউ মিলেনিয়াম, অর্থাৎ পিএসটি বা প্রাইভেট সাবকনশাস থেরাপি হচ্ছে নতুন সহস্রাব্দীর একটি নতুন চিকিৎসা। তাতে ফ্র্যাঙ্ক রাইট যে সময়সীমাটা বেঁধে দিয়েছেন সেটা কিন্তু একটা সহস্রাব্দী, অর্থাৎ হচ্ছে 1000 বছর। তার মানে আমরা এই সবে আমরা এই নতুন সহস্রাব্দী বা তৃতীয় সহস্রাব্দীতে আমরা আজকে কত 2024 সাল, সবে আমরা এইটুকু বছর ঢুকেছি, এতগুলো বছর ঢুকেছি। তাতে কি 1000 বছরের তুলনায় কতটুকু আমরা ঢুকেছি? সুতরাং এই যেটুকু আমরা ঢুকেছি তাতে আমরা যদি লাফালাফি করি যে কেন এখনো থেরাপিটা পৃথিবী জুড়ে জনপ্রিয় হলো না, ফ্র্যাঙ্ক রাইট তো বড় একটা সময়সীমা বেঁধে দিয়েছে। তাহলে এখানেই তো একটা পরিষ্কার উত্তর চলে আসছে যে 1995 সালে অফিসিয়ালি যেই চিকিৎসা পদ্ধতিকে ডিক্লেয়ার করা হলো, না ডিক্লেয়ার করা হয়েছে বা জন্ম হয়েছে 94 সালে, 95 সালে বই লেখা হয়েছে প্রথম, এবং মানে বই পাবলিশ হয়েছে প্রথম। আচ্ছা, 94 সালকেই যদি আমরা ধরে নিই, 94 সালে উনি যখন অফিসিয়ালি ডিক্লেয়ার করলেন এবং 95 সালে উনি ডিক্লেয়ার করলেন তার লেখায় যে নতুন সহস্রাব্দের জন্য, তাহলে একমাত্র 30 বছর যে চিকিৎসা পদ্ধতির বয়স, তাকে নিয়ে এখনই পরিসংখ্যান করা 1000 বছরের তুলনায় 30 বছর একেবারেই সমীচীন হবে না। তবে হ্যাঁ, এটা একটা স্যাম্পল হিসেবে ভাবা যেতে পারে, যে স্ট্যাটিস্টিক্সে যেমন স্যাম্পল কালেকশন হয়, যে 1000-এর মধ্যে আমি 30 জনকে নিয়ে একটা স্যাম্পল করলাম, হ্যাঁ, এক্সিট পোলের মতো আমি 1000 জনকে সমীক্ষা না করে 30 জনকে সমীক্ষা করলাম। আমি ফ্র্যাঙ্ক রাইটের পুরো থার্ড মিলেনিয়ামকে কাউন্ট না করে আমি এটা 94 সাল থেকে তো আবার 2000 পর্যন্ত আমার 6টা বছর তো আবার ওই মিলেনিয়াম হয়ে গেল। আচ্ছা বেশ, আমি 1000-এর মধ্যে 24 বছর আমি ধরলাম, 2000 থেকে 2024, তা 1000-এর মধ্যে 24 বছর যদি ধরা হয় তাহলে স্যাম্পল সাইজ কত হচ্ছে? 2.4% হচ্ছে। মাত্র 2.4% স্যাম্পল সাইজে কি ঠিক সেরকম স্ট্যাটিস্টিক্যাল কনক্লুশনও বোঝা যায় না? অস্ট্রেলিয়ানরাই তো এই পরিসংখ্যানটা করতে চাইছে না, তাহলে আমরাই বা কেন করব? তাহলে আমরা ফিরে আসি আপনার বইয়ের প্রসঙ্গে। আচ্ছা, আপনি বই লিখেছেন, তথ্য সংগ্রহ করেছেন, বই লিখেছেন, সেটা পাবলিশও করেছেন, এবং পাশাপাশি কেন এই বই পাবলিশ করলেন সেই সম্বন্ধে একটু আলোকপাত করলেন। তো অল্প পরিসরে একটা সাক্ষাৎকারে নিশ্চয়ই সম্পূর্ণ বিষয় তুলে ধরা সম্ভব নয়, কিন্তু আমরা অবশ্যই আপনি বইতে যা লিখেছেন তার কিছুটা আমরা তুলে ধরার চেষ্টা করছি। পাশাপাশি আপনি অবশ্যই আমরা প্রশ্ন রাখবো যে কীভাবে এই চিকিৎসা পদ্ধতি প্রয়োগ হচ্ছে, এবং যেই বিষয়টা আমরা তুলে ধরার চেষ্টা করেছি প্রাইভেট সাবকনশাস মাইন্ড থেরাপিতে, যে প্রাইভেসিটা ইনট্যাক্ট থাকছে, সেই বিষয়ে আপনার সঙ্গে আলোচনা করব। তবে তার আগে একটা ছোট্ট বিষয় আপাতত আমাদের এই সাক্ষাৎকারের প্রথম পর্বে জেনে নিতে চাইব, সেটা হচ্ছে আপনি এই বই প্রকাশ করেছেন, বই প্রকাশ করে অনেকের কাছে পৌঁছেছে, পাশাপাশি এই চিকিৎসা পদ্ধতিতে আরোগ্য লাভ করেছে এমন কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করেছেন বা সেই সম্বন্ধে কিছু লিখেছিলেন? হ্যাঁ, এই তো যে একজন অস্ট্রেলিয়ানের কথা বললাম, যাকে মোবাইলে যোগাযোগ করেছিলাম, তার সঙ্গে আমার ইমেল এক্সচেঞ্জও হয়েছে, যে কিনা এককালে পেশেন্ট ছিল, এই অবচেতন সমস্যাতে উনি আক্রান্ত ছিলেন এবং তারপরে এই থেরাপিতে উনি রিকভার করেছেন, হ্যাঁ, এবং উনি প্র্যাকটিশনারও হয়ে গেছেন। তার নামটা? তার নাম হচ্ছে জর্জ জিন্টিলাস। তাহলে তার সঙ্গে আপনি সরাসরি ফোনে যোগাযোগ করেছেন, কথাও বলেছেন, সেই অভিজ্ঞতা নিয়ে আপনি বই লিখেছেন? আমি অ্যাকচুয়ালি আমার বই লেখার পেছনে প্রথম পাঞ্জাবির আর্টিকেলের ভূমিকা আছে, উনি তো আমাকে প্রথম পথ দেখিয়েছেন। হ্যাঁ, তারপরে ইন্টারনেট তো একটা কি বলবো, গড লাইক পারফেকশন। ইন্টারনেটের যে সার্চ করার ক্ষমতা, এই যেন ভগবানের সমতুল্য একটা ক্ষমতা। তো সেই ইন্টারনেটের মতো একটা বৈপ্লবিক জিনিস আমাকে এই বৈপ্লবিক চিকিৎসা সম্পর্কে তথ্য পরিবেশন করেছে, যেটা কিনা পাঞ্জাবি ডাক্তারকে যে একদিকে করবোরেট করলো তাই নয়, আমাকে আরও বেশি জ্ঞান সাপ্লাই করে দিল।
তারপরে আমি অস্ট্রেলিয়ানদের কন্ট্যাক্ট পেয়ে গেলাম, তাদের ইমেল অ্যাড্রেস, তার মানে ওয়েবসাইট ঠিকানা, তার মোবাইল নাম্বার, আলটিমেটলি সেই অস্ট্রেলিয়ান আমার ফেসবুক ফ্রেন্ড হয়ে গেছে। হ্যাঁ, আর তারপরে সেই আমি যখন ইন্টারনেটে ওয়েবসাইট মারফত এই টপিকের উপরে পড়াশুনো করছি, সেই সেই সঙ্গেই আমি কিন্তু ওই মোবাইল কনভারসেশনেও আবার ফার্দার জ্ঞান অর্জন করলাম। আমি যে জিন্টিলাসের ইন্টারভিউ নিচ্ছিলাম মোবাইল ফোনে, তাতেও কিন্তু আমি জ্ঞান অর্জন করেছি ডিউরিং দি ইন্টারভিউ, এবং ইন্টারভিউ শেষ হওয়ার পরে আমি সেটাকে বাড়ি এসে একটা লিপিবদ্ধ করলাম ইংরেজিতে, কিরম কোশ্চেন অ্যান্সার হয়েছে। আপনার এই বই কিভাবে পাবলিশ করলেন? আমি ইলেকট্রনিক্যালি পাবলিশ করেছি, কারণ আমার মনে হচ্ছে এখন টেকনোলজির যুগ, এখন ইনফরমেশন টেকনোলজি একটা বিশাল জায়গায় পৌঁছাচ্ছে। ফলে আমার মনে হলো পাবলিকের কাছে সব থেকে দ্রুত পৌঁছাতে গেলে এবং সব থেকে বেশি মাত্রায় পৌঁছাতে গেলে ইলেকট্রনিক পাবলিকেশনে হাইপার লিঙ্ক দেওয়া যায়। আমি বিভিন্ন ওয়েবসাইটকে ভিডিও, অডিও, অনেক কিছু এখানে অ্যাটাচ করে দেওয়া যায়। তাহলে প্রাইভেট সাবকনশাস মাইন্ড থেরাপি সম্বন্ধে যদি কেউ জানতে চায়, সেটা তার প্রথম ধাপ হিসাবে আপনার বইটাও সে পড়তে পারে। হ্যাঁ, আমার বইটা একটা স্টেপিং স্টোন। কেউ যদি মনে করে যে এই অভিনব সাবজেক্টের উপরে বিপুল পড়াশোনা করার সময় আমার নেই বা আপাতত নেই, পরে আমি ডিটেল জানবো, আপাতত একটা আউটলাইন নলেজ বা একটা মোটামুটি জ্ঞান অর্জন করে ফেলি, আমার বইটা তার জন্য বোধহয় একটা স্টেপিং স্টোন। হ্যাঁ, একটা তাকে খুব পরিশ্রম করতে হচ্ছে না সাবজেক্টটা জানবার জন্য। একেবারে সেই ফ্র্যাঙ্ক রাইটের লেখা বই বা গ্রেগ ব্রাইসের লেখা বইয়ের মতো অত মোটা বই হচ্ছে না, অত দূর তাকে ধৈর্য ধরে পড়তে হচ্ছে না এই মুহূর্তে। অবশ্যই তার মধ্যে এমন জ্ঞানের উদ্রেক ঘটবে, সে হয়তো আগ্রহী হয়ে আলটিমেটলি ধৈর্য সহকারে মোটা বইটাও পড়ে বসবে। তো আপাতত সে একটা কম্প্যাক্ট বই হাতে পাচ্ছে এবং যাতে সে একটা মোটামুটি একটা নলেজ পেয়ে যাচ্ছে। তাহলে আমরা এবং লেম্যান হিসেবে এই নলেজটা ভালো নলেজ হবে আশা করি, মানে কার্যকর নলেজ। তাহলে আমরা কথা বললাম নিরুপম ব্যানার্জির সঙ্গে, যিনি একটি অভিনব চিকিৎসা পদ্ধতি সম্বন্ধে তথ্য সন্ধান করে সেটা বই আকারে প্রকাশ করেছেন। তার সঙ্গে সাক্ষাৎকার আলাপের মধ্যে দিয়ে এই বিষয়ে আরো বিশদে আমরা জানব, এবং এই চিকিৎসা পদ্ধতি কিভাবে প্রয়োগ করা হচ্ছে, কিভাবে মানুষ আরোগ্য লাভ করছে, সেই সম্বন্ধেও আমরা একটা সম্যক ধারণা নেব নিরুপম ব্যানার্জির কাছ থেকে আমরা জানবো। কিন্তু অবশ্যই সেটা আমাদের সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে, তাই সঙ্গে থাকুন, পাশে থাকুন। আপনারা দেখছেন নিউজ আই, দ্বিতীয় বা পরবর্তী পর্বে।